সবাইকে নমস্কার। একটা ভালো সংবাদ আছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এর আগে যখন মুর্শিদাবাদ তথা বহরমপুর সাংগঠনিক জেলায় এসেছিলেন, তখন তিনি রেজিনগরের টকিপুর ময়দান থেকে তিনি জানিয়েছিলেন যে রেজিনগর যে নদীর উপর দিয়ে যে তিনটি ঘাট রয়েছে, কোন একটি ঘাটে ওখানকার মানুষের দাবি অনুসারে ব্রিজ তৈরি করবার বিষয়ে, সেই সঙ্গে সেখানকার কলেজ, শিল্প তালুকে শিল্প সহ ওখানকার হসপিটালের স্পেশালাইজেশন সহ আরো বেশ কিছু ওখানকার মানুষের দাবি মানুষ রেখেছিলেন, সেই অনুসারে তিনি কিছু কথাও বলেছিলেন। এবং আমাদের দলের তরফেও সেখানকার মানুষের দাবি দাবা নিয়ে আমরা জানিয়েছি। তার প্রেক্ষিতে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তথা নবান্ন থেকে সরকারি নির্দেশিকা অনুসারে আমাদের মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি একটি প্রতিনিধি দল পাঠান এখানকার ওই বিষয়ক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ। সেখানে কালকে নারকেল বেড়ি গুরুদুয়ারা যে ঘাট এপার ওপারকে যুক্ত করবার জন্য তার প্রাথমিক পরিদর্শনের কাজ হয় এবং সেই রিপোর্ট গতকালকে জমা হয়েছে। সেই রিপোর্ট অ্যানালাইসিস করে পরবর্তী প্রক্রিয়া আবার শুরু হবে। এই ভালো সংবাদটা ছিল, কারণ এটা ওইখানকার মানুষদের অনেক দিনের দাবি ছিল। আর গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রেজিনগর শক্তিপুর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তিনি অপসারিত হয়েছেন। দুর্নীতির সহ বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে ছিল বলে সেখানকার সমিতির যারা সদস্য তারা তাকে অপসারিত করেছে। এবং যিনি অপসারিত হয়েছেন ইতিমধ্যে আমরা সবাই জানি, তাকে বিধানসভা নির্বাচনের জন্য তাকে প্রার্থীগুলো তার দল তাকে আগেই ঘোষণা করেছে। তো একটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবার আগেই কেউ যদি তার কোনো কাজের জন্য যদি অপসারিত হন, তাহলে সেইটা আমার মনে হয় তার জায়গা থেকে তার স্বীকারোক্তি থাকা উচিত বা তার ব্যাখ্যা থাকা উচিত যে ঠিক কি কারণে তাকে অপসারিত করা হয়েছে। এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি যিনি কর্ণধার, তিনি আগে টিএমসির এমএলএ ছিলেন। টিএমসির এমএলএ থাকাকালীন রেজিনগর, নওদা সহ যেখানে আম জনতা উন্নয়ন পার্টি জিতেছে, তার আগে তারা সবাই টিএমসি ছিল। টিএমসি জেতার পরে যারা পঞ্চায়েত সদস্য হয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন বা জেলা পরিষদের সদস্য হয়েছেন, তারা কিন্তু টিএমসির সিম্বলে সদস্য হয়েছেন। পরবর্তীকালে আম জনতা উন্নয়ন পার্টির কর্ণধার তিনি যেহেতু তার দল পরিবর্তন করেছেন, আগে টিএমসি ছিলেন, দল পরিবর্তন করেছেন, সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার যারাই দল পরিবর্তন করেছেন, তারা সকলেই নির্বাচনী যে বিধি, যে পঞ্চায়েত সমিতি সংক্রান্ত যে সরকারি যে বিধি, সেই বিধি তারা লঙ্ঘন করেছে। কারণ তারা জিতেছিলেন এক সিম্বল নিয়ে, তারা যদি অন্য দল করেন তাহলে স্বভাবতই সেই দলের মেম্বারশিপ তাদের থাকা উচিত নয়। তার ফলে যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, বিধায়ক যারাই দল পরিবর্তন করেছেন, তাদের সকলেরই উচিত যে পূর্বের যে দল থেকে তারা সদস্য হয়েছেন সেই সদস্য পদ থেকে ইস্তফা দেওয়া। তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে বা অন্য যে কোনো দলের সদস্য হওয়ার পর,
কেউ যদি অন্য দল করেন, এক্ষেত্রে আম জনতা উন্নয়ন পার্টিতে যারা যোগ দিয়েছেন তাদের সকলের উচিত ইস্তফা দেওয়া। আর নচেত তারা যেহেতু পঞ্চায়েত সমিতি নির্বাচনী বিধি অনুসারে তারা নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেসেরও নেওয়া উচিত ব্যবস্থা, তাদের দল পরিবর্তন করে যারা অন্যত্র গিয়েছে। আর যেখানে গিয়েছে তাদের নৈতিকভাবে তাদের উচিত পদত্যাগ করা। কারণ একটি দলের সদস্য হয়ে যারা এখন বাঁশি বাজিয়ে বেড়াচ্ছেন, তো তাদের নৈতিকতারই বাইরে। এই বিষয়টা আমাদের তরফে জানানো ছিল। আর আরেকটা বিষয় এই প্রসঙ্গে বলছি, রামনগর পঞ্চায়েত প্রধান তিনি ওবিসি বলে দাবি করে পঞ্চায়েত ইলেকশন লড়ে বর্তমানে তিনি প্রধান। এসডিও মহাশয় উনি তার নথিপত্র যাচাইয়ের জন্য প্রতিনিধি দল করে হিয়ারিং করে সাব্যস্ত হয়েছে তার সার্টিফিকেট বৈধ নয়। সে কারণে তার প্রধানশিপ থাকারও কথা নয়। এবং সেই সঙ্গে তিনি যেহেতু বেআইনি ভাবে জালিয়াতি করে সার্টিফিকেট শো করে ভোটে দাঁড়িয়েছিলেন, প্রধান হয়েছেন, সেই কারণে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চয়ই প্রশাসন নেবে। কিন্তু তার আগে ওনারই উচিত হচ্ছে পদত্যাগ করা এবং সারেন্ডার করা। এবং সেই সঙ্গে আমি বলছি যে গোটা মুর্শিদাবাদ জেলাতে এইরকম আমার কাছে আরো অনেক খবর আছে। আমরা গত 6-7 মাস আগে তৎকালীন টিএমসি গভর্নমেন্টের সময়ই আমাদের জেলার যে ভাইস প্রেসিডেন্ট বিনীতা রায় অ্যাডভোকেট, তার মারফত আমরা আরটিআই করেছিলাম এসডিওর কাছে যে তার আগের 6 মাস সময়কালে যখন পশ্চিমবঙ্গে নির্বাচন চলছিল, তার আগের সময়ে কালে 6-7 মাস আগে থেকে বিভিন্ন পৌরসভাতে এসডিও দপ্তরে, বিডিও দপ্তরে জন্ম তারিখ, জন্ম শংসাপত্র, ওবিসি শংসাপত্র কালেক্ট করবার হিড়িক পড়ে গেছিল। আর আমাদের কাছে যেহেতু আগে থেকে বিভিন্ন সূত্র থেকে সংবাদ আসছিল, সেই জন্য আমরা আরটিআই করে এসডিও কে জানতে চেয়েছিলাম যে এই সময়কালের মধ্যে কারা কারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, তাদের সার্টিফিকেটগুলো রিভেরিফাই করতে হবে এবং কতজন পেয়েছে, কারা কারা পেয়েছে। কিন্তু সেটা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা তার কোনো রেসপন্স করেনি। এখন গভর্নমেন্ট এনকোয়ারি শুরু করেছে, রিভেরিফাই করছে। সেই কারণে যারা যারা ফলস সার্টিফিকেট দিয়ে মেম্বার হয়েছেন, প্রধান হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন রামনগর পঞ্চায়েতের প্রধান। এরকম যারা আছেন আমাদের কাছেও খবর আছে, তারা অতি দ্রুত পদত্যাগ করে দেন, সেটাই ভালো। এবং সার্টিফিকেট যেটা পেয়েছিলেন সেটা সারেন্ডার করে নিজে থেকে ঘোষণা করা উচিত যে না, আমি ওবিসি না, আমি এসসি বা আমি জেনারেল। সেই জন্য আপনাদেরকে আজকে আহ্বান জানিয়েছি। বিশেষ করে আগে যে কথাটা বলেছি যে রেজিনগর মানুষের দাবি মতো ওখানে ব্রিজ তৈরির জন্য যে পরিদর্শক দল এসেছিল, তারা কালকে পরিদর্শন করেছিলেন। এই মেসেজটা জেলাবাসী তথা রেজিনগরবাসীর উদ্দেশ্যে দেওয়ার জন্য। রেজিনগরের আপনার বিভিন্ন কর্মসূচিতে এবার প্রশ্ন হচ্ছে যে তারা কি মানে শিক্ষায় বিজেপিকে সাপোর্ট করছে নাকি? প্রথমত আমি বলি, এই রেজিনগরে বিজেপির কোনো কর্মসূচিতে কাউকে দেখা যায়নি। কারণ বিজেপির কোনো আউটডোর কর্মসূচি ইলেকশনের পরে সেভাবে হয়নি। যেটা আপনারা দেখেছেন সেটা আমি বলি, রেজিনগরে দলের কর্মসূচি করে বাড়িতে আসার সময় বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আমাকে রাস্তায় দাঁড় করিয়ে কখনো চা খেতে বলে হয়তো বসায়। সেখানে টিএমসির লোক, জেইপির লোক, কংগ্রেসের লোক, সিপিএম এর লোক বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেয়। যেমন আপনাদেরকে একটা দিলাম যে রামনগর পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট জাল। ঠিক এই রকম তাদের দলেরই বহু লোক এই ধরনের তথ্য দেওয়ার জন্য আমাকে বিভিন্ন সময় দাঁড় করিয়ে তারা বলে যে তাদের দলে ওই গভর্নমেন্ট থাকাকালীন এই 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 হয়েছিল। তো সেগুলো শোনার জন্য যখন বলে আমি তাদেরকে শুনি, এবং শোনার পরে তারাও আরো কিছু বলার থাকলে বলে, বলার পরে আমি তাদেরকে বলি যে ঠিক আছে, এই বিষয়গুলো যেখানে যেটা জানানোর দরকার আমি তখন জানাই বা জানাচ্ছি।
এটা বলে আসি। এইটা আপনাদের কাছে পরিষ্কার করি, কোনো বিজেপির কর্মসূচিতে কেউ কোনো সময় ছিল না। বিজেপির কর্মসূচি ওগুলো নয়, ওগুলো রাস্তায় চলতে ফিরতে আসতে, হয়তো কোথাও কোনো বৈঠকে বসেছিলাম, তার প্রেক্ষিতে কোনো ছবি হয়তো আপনারা দেখে থাকবেন। আর এই প্রেক্ষিতে আমার আরেকটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে ইদানিং কালে দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী, ওনার খুব ঘুমের ব্যাঘাত হচ্ছে। এই কদিন বেশ নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, এই যখন উনি শুনলেন যে সরকার নিয়ম মতো সরকার চালাতে চাইছে, রাজ্য চালাতে চাইছে, তখন উনি বিভিন্ন প্রসঙ্গ তুলতে শুরু করলেন। তার মধ্যে একটি প্রসঙ্গ হচ্ছে যে উনি বলেছেন বিভিন্ন জায়গাতে মাইক খুলে নেওয়া হচ্ছে। এই কথাটা আমাকে বিভিন্ন জায়গায় বলেছে, কিন্তু ফরচুনেটলি দুটো জায়গাতে আমাকে দুজন যখন বলতে চাইছিল, ঠিক সেই সময় আজান হচ্ছিল, সেই সময়ই। তো তার ফলে এইটা কারোর কথার উপর বেস করে কিছু শোনার দরকার নেই, কারণ সবাই নিজের নিজের এলাকায় জানে যে কোথায় কখন মাইক বাজে, কখন বাজে, এটা সবাই নিজের নিজের এলাকায় বসে বুঝতে পারে। কিন্তু তার প্রেক্ষিতে উনি যে কথাটা বলেছেন, এটা খুব আনফরচুনেট, যে কীর্তনের জন্য ওনার রাতে ঘুম হয় না। তো নেড়া একবার বেলতলা যায় সবাই বলে, উনি বারবার যান, কারণ এর আগে হেরে উনি বলেছিলেন আমি না হতে পারলাম হিন্দু, না হতে পারলাম মুসলমান। এই বলে উনি আবার ওই একই কাজ করছেন। আগের বার ভোটে জেতার আগে একরকম টুপি পরা, নামাজ পড়া, ইফতারে যাওয়া সব করেছেন, হারার পরে বলছেন না আমি মুসলমান হতে পারলাম না, হিন্দু হতে পারলাম না। আবার কদিন পর গা ব্যথা কমে গেছে, এখন আবার উনি বলছেন যে কীর্তনের জন্য তার রাতে ঘুমায় না। আমার কথা হচ্ছে এই জাতীয় কথা না বলে উনি এটা বলুন যে সাউন্ড পলিউশন নিয়ম মেনে যে কোনো জায়গাতেই সাউন্ড বাজানো হচ্ছে। কীর্তনের জন্য যদি রাতে ঘুম না হয়, অনেক সময় আমাদের এরকমও হয় কিন্তু, যে জেবিএল বাজার জন্য, ডিজে বাজার জন্য বিভিন্ন সময় আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়, এবং সরকার সেই ব্যাপারে কঠোর। কদিন আগে মাইক অ্যাসোসিয়েশনের লোকেরা আমার কাছে এসেছিল, যেন জেবিএল বাজাতে পারে, ডিজে বাজাতে পারে। আমিও তাদেরকে বলেছি যে জেবিএল ডিজে এসব কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সাউন্ড পলিউশন অ্যাক্ট মেনে সবকিছু করা। তাতে জেবিএল বাজবে না, মাইক বাজবে না, কি বাজবে, কোনো বিষয় নেই, যেন মানুষের অসুবিধা না হয়। নামাজ হোক, কীর্তন হোক, পিকনিক হোক, বনভোজন হোক, যাই হোক, সাউন্ড কন্ট্রোলে থাকবে, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করাটাই খারাপ, যেটা উনি এতদিন ধরে করছেন। তা আশা করি এরপরে উনি করবেন না। আর আরেকটা কথা উনি বলেছেন যে আমাদের দল জেলায় ভালো ফল করলেও আমাদের কর্মী সংখ্যা নেই, কর্মী নেই। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের মাধ্যমে এটা, যে আমাদের দলের কর্মী না থাকা সত্ত্বেও লোক যদি আমাদেরকে সমর্থন করে, তাহলে আমি মনে করি গণতন্ত্রের শেষ কথা হচ্ছে নির্বাচন, মানুষের সমর্থন, সেটা আমাদের সঙ্গে আছে। আর আমাদের সঙ্গে আছে বলে ওনার গাত্রদাহ হচ্ছে। আর আমাদের কর্মী নাই, কিন্তু আমাদের দলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদানেরও কোনো নির্দেশ খবর নাই। কিন্তু এই খবর আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তৃণমূল কংগ্রেসের যাদেরকে নিয়ে ওনারা এতই আপত্তি করতেন, তাদেরকে ওনারা নিজেদের দলে ঢোকাচ্ছেন, মানে আমাদের কথা বলছেন কিন্তু নিজেরা ঢোকাচ্ছেন। তাহলে কর্মী বল আমি মনে করি ভারতীয় জনতা পার্টির যদি কম থাকতো, তাহলে নির্বাচনে আমরা এরকম ফল করতে পারতাম না। যাদের কর্মী বল কমে গেছে, সমর্থন কমে গেছে, বিভিন্ন কারণবশত তাদের দহন জ্বলন হচ্ছে, সেই দহন জ্বালা থেকে ওনারা এসব বলছেন। আমি বলবো এইটাই, যে উনি কীর্তন করুন, নামাজ পড়ুন, যাই করুন, উনি শান্তিতে করুন, শুনুন, ঘুমান। ঘুমের ব্যাঘাত হওয়ার কোনো বিষয় নেই। যদি কোথাও সাউন্ড পলিউশন অ্যাক্টের জন্য সমস্যা হয়, তিনি জানান যেখানে জানানোর। আমরা তো বলছি যে নিয়ম মানে সবাই চলছে, চলবে, চলা উচিত, এটাই বলার ছিল। আমি বলি, আমাদের মুর্শিদাবাদ বাদ দিয়ে গোটা পশ্চিম বাংলাতে ডিলিট হয়েছে এরকম সংখ্যা এক্স্যাক্টলি আমার মনে নেই, কম বেশি 80 লক্ষ।
আর সবাই আমরা জানি মুর্শিদাবাদ বাদ দিয়ে আর দু একটা জেলা বাদ দিয়ে বাকি সর্বত্র হিন্দু অধ্যুষিত জেলা। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে যারা ডিলিট হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ অংশ হচ্ছে হিন্দু। এই আমাদের এইখানেই আপত্তি যে সমস্ত কিছুর মধ্যেই এইটাকে ঢুকিয়ে দিয়ে রাজনীতি করার যে চেষ্টা করা, এটা হচ্ছে নোংরা। সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ মুর্শিদাবাদে লোক বেশি থাকে, মুর্শিদাবাদে বাংলাদেশি লোক থাকে, তো তার ফলে মুর্শিদাবাদে এটা হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক আছে। কিন্তু বিষয়টা সেখানে না। আপনারা একটা জিনিস খেয়াল করুন যে পশ্চিমবঙ্গে যত বিরোধী দল সব মুর্শিদাবাদে। পশ্চিমবাংলায় কংগ্রেস কোথাও আসন পায়নি, মুর্শিদাবাদে পেয়েছে। সিপিএম কোথাও পায়নি, মুর্শিদাবাদে। এই যে ইউপি কোথাও পায়নি, মুর্শিদাবাদে। একমাত্র নওশাদ বাদ দিয়ে বাকি সব বিরোধী দল মুর্শিদাবাদ। এবং তার কারণ কিন্তু সংখ্যালঘু। তার কারণ হচ্ছে এরা মনে করে যে মুর্শিদাবাদে মাইনরিটিদেরকে সমর্থন পাওয়া অনেক সহজ, কম পরিশ্রমে। সেই কারণে তারা এসব বলে তাদের মন পাওয়ার চেষ্টা করে। এবং এটা সত্যও বটে কখনো কখনো। সেই কারণে টিএমসি এর আগের নির্বাচনে এখান থেকে 20খানা এমএলএ জিতেছিল। এরাও চেষ্টা করছে সেইভাবে জেতার জন্য। তারাও চেষ্টা করে কোথাও কোথাও সফল হয়েছে, সেই জন্য কংগ্রেস মুর্শিদাবাদে খানিক সফল, সিপিএম খানিক সফল, এজিইউপি খানিক সফল। বাকিরা অন্য কোথাও সফল হতে পারছে না, দাঁত ফুটাতে পারছে না। মুর্শিদাবাদে সফল হওয়ার কারণই হচ্ছে মাইনরিটি। সে কারণে আমি মাইনরিটি কমিউনিটির কাছে আহ্বান করব যে পলিসিতে এতদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলো চলে, তারা সেই পলিসিতেই আপনাদেরকে ফের আপনাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। আর আমাদের পলিসি হচ্ছে একটাই, স্বাধীনতার পর থেকে 2026 সাল পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গ কোনো সময় শাসন করিনি। আমরা এখানে আগের দু একজন বাদ দিলে আমরা এমএলএ হইনি, জেলা পরিষদ হইনি, পঞ্চায়েত সমিতি হইনি, কোথাও কোথাও ব্যতিক্রম বিশেষ আমরা দু একটা পঞ্চায়েত হতে হয়েছি, পেয়েছি। তাই স্বাধীনতার পর থেকে সমগ্র সময়কাল শাসন করেছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা। তাহলে এ পর্যন্ত তাদের ব্যর্থতা ঢাকার জন্য আমাদেরকে দায়ী করা ছাড়া তাদের অন্য কোনো কিছু নেই। কারণ তাদের তো দায়ী করাই উচিত নয় আমাদের। স্বাধীনতার পর থেকে যে দীর্ঘ সময় মাইনরিটিদের যত অভাব অভিযোগ সবটাই তো তারা নিরসন করতে পারতেন, দীর্ঘ সময় পেয়েছেন। এটা তাদেরই দায়িত্ব ছিল, সময় ছিল, সুযোগ ছিল, মানুষ দিয়েছেন। তারা এত সময় পেয়ে এত সময় থেকে করতে পারেননি। এবার আমাদের বিজেপিকে 2 মাস 3 মাস সরকার হলো, তার মাঝখানে এতগুলো বলার মানে কি? তাহলে কি আমরা 3 মাসে সব করে ফেলবো? আমরা 3 মাসে কোথা থেকে করব? যারা 70 বছর 80 বছর ধরে করতে পারেনি পশ্চিমবঙ্গের এই সমস্যার সমাধান। আমরা সেই জন্য মাইনরিটি মানুষের কাছে আরো বিশেষ করে আহ্বান জানাবো মুর্শিদাবাদে, যে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন যে এতদিন ধরে আপনাদের সেবা করবার জন্য দায়িত্ব নিয়ে আজকে বিফল হয়ে বিভিন্ন উপায় অবলম্বন করেছে, যার সঙ্গে ডেভেলপমেন্টাল কোনো সাবজেক্ট নেই, যার সঙ্গে ডেভেলপমেন্ট বিষয় কোনো আলোচনা নেই। স্কুল, কলেজ, হসপিটাল নিয়ে সেসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক নেই। এমন এমন সাবজেক্টে কথা বলতে চাইছে যাতে করে পয়সা খরচ করতে হয় না। ওরা জানে যে এমন কথা বলতে হবে যেখানে কথা বলে পয়সা লাগবে না, শুধু কথা দিয়ে ভোট পাওয়া যাবে। কিন্তু আমরা যে সাবজেক্টে কথা বলছি, যেমন একটু আগে বললাম ব্রিজ নির্মাণের কথা, কলেজের কথা যদি বলি, শিল্পের কথা যদি বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অন্নপূর্ণা যোজনা, যুব ভরসা থেকে শুরু করে যত প্রকল্পের কথা বলি, সবগুলো প্রকল্পের সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনযাপন সঙ্গে সরাসরি রিলেটেড। আমি চাই আমাদের যারা বিরোধী দল আছে তারা সেই সাবজেক্টে তর্ক করুক, সেই সাবজেক্টে গভর্নমেন্টের সঙ্গে আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের সঙ্গে তারা তর্ক করুক, সেই সাবজেক্টে মানুষের কাছে তারা যায়। কিন্তু যে সাবজেক্টে তারা জিতে চাইছে সেই সাবজেক্ট অসার সাবজেক্ট, সেই সাবজেক্টে তারা উন্নতি করতে পারেনি এতদিন ধরে, সেই সাবজেক্টে তারা সফল হয়নি, সেই সাবজেক্টে মানুষের জন্য উন্নয়ন হবে না। সুতরাং সেই সাবজেক্টটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে এই সাবজেক্টে আসুন, যে সাবজেক্টে মানুষের উন্নতি হবে।